স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে আর্মি স্টেডিয়ামে শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। দেশে আর একজন মানুষও অতি দরিদ্র থাকবে না বলে জানান সরকার প্রধান। বলেন, খেলাধুলার মাধ্যমে বিশ্ব দরবারে একদিন বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবে। প্রতিটি বিভাগে একটি করে বিকেএসপি নির্মাণ করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। প্রতিযোগিতার ফাইনালে স্ট্যান্ডার্ড ব্যাংককে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইসলামী ব্যাংক। 27 এপ্রিল শুরু হয় এই টুর্নামেন্ট। এতে অংশ নেয় 31টি দল। আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশ আজকে যেভাবে এগিয়ে যাচ্ছে, এই ধারা অব্যাহত রেখেই আমরা এগিয়ে যাব। বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে বিশ্ব দরবারে এগিয়ে যাবে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ হিসেবে। চীন সফর নিয়ে আগামীকাল সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল 4টায় গণভবনে এটি অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস উইং আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 3 দিনের চীন সফর শেষে বুধবার রাতে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে শেখ হাসিনার বৈঠক হয়। তার এই সফরে দুই দেশের মধ্যে 22টি সমঝোতা স্মারক ও 7টি ঘোষণাপত্র সই হয়েছে। পেনশন স্কিম নিয়ে আন্দোলনরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠক করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন শিক্ষক নেতারা। সেতুমন্ত্রী জানান, পেনশন স্কিমে শিক্ষকরা অন্তর্ভুক্ত হবেন 2025 সালের 1 জুলাই। কোটা আন্দোলনের বিষয়ে মন্ত্রী বলেন, এটি সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি বিরোধী। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিল সহ 3 দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তারা বলছেন, এই স্কিম বাস্তবায়িত হলে শিক্ষকরা ক্ষতিগ্রস্ত হবেন। এই পরিস্থিতিতে শনিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এতে শিক্ষক নেতারা তাদের দাবি দেওয়ার বিভিন্ন দিক তুলে ধরেন। পরে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব জানান, দাবির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমাদের 3 দফা দাবির দাবি নিয়ে আলোচনা হয়েছে। তো আমরা সেটা আমাদের শিক্ষক সমিতি যেহেতু ফেডারেশন আছে, ফেডারেশন নিয়ে কথা বলে তারপর আপনাদের সাথে আমরা কথা বলব। এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, পেনশন স্কিম কার্যকর হবে আগামী বছর। সর্বজনীন পেনশন স্কিমের আওতায় সরকারি, স্বায়ত্তশাসিত সকল প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হবে 2025 সালের 1 জুলাই। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন নিয়েও কথা বলেন ওবায়দুল কাদের। কোটা বিরোধী আন্দোলনকারীদের দাবিও অনেক বক্তব্য আমাদের সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি বিরোধী। কোটা আন্দোলনের বিষয়ে আইন তার নিজস্ব গতিতে চলবে বলে স্পষ্ট জানিয়ে দেন সরকারি দলের এই গুরুত্বপূর্ণ নেতা। আইন তার নিজস্ব গতিতে চলবে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। বাজার নিয়ন্ত্রণে আলু ও পেঁয়াজ আমদানির অনুমোদন দিয়েছে সরকার। আজ এ তথ্য জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। এসব পণ্য দেশে এলে দাম কমবে বলে আশা করছেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল 28টি খাতে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান করবেন বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। ভরা মৌসুমেও এবছর কমেনি আলু পেঁয়াজের দাম। এমনিতেই সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে বিভিন্ন নিত্যপণ্য। সম্প্রতি আবারও আলু পেঁয়াজের দাম বেড়েছে। প্রতি কেজি পেঁয়াজ 110 থেকে 120 টাকা আর আলু 65 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। এমন পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে আনতে আলু ও পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার কথা জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। এর ফলে ব্যবসায়ীরা যে কোনো দেশ থেকে এই পণ্য দুটি আমদানি করতে পারবেন। কাঁচা মরিচ সহ অন্যান্য পণ্যের দাম বৃদ্ধির জন্য 18 জেলায় অতিবৃষ্টিকে দায়ী করেন প্রতিমন্ত্রী। আইপি ওপেন করে দেওয়া হয়েছে, যে কোনো আমদানিকারক চাইলে আলু এবং পেঁয়াজের জন্য
তারা নিয়ে আসতে পারবে, আমরা অনুমতি দিব। এটা কৃষি মন্ত্রণালয় থেকে বন্ধ ছিল, আমরা এটা আপনাদের মাধ্যমে এটা আমরা ওপেন করে দিলাম। যারা আমদানিকারক আছেন তারা চাইলেই আমরা তাদেরকে অনুমতি দিব। জাতীয় রপ্তানি ট্রফি 2021-22 প্রদান অনুষ্ঠান উপলক্ষে রাজধানীর টিসিবি ভবনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান, পোশাক খাতে নির্ভরশীলতা কমিয়ে কৃষি ও চামড়া খাতের পণ্য রপ্তানিতে গুরুত্ব দেয়া হচ্ছে। গার্মেন্টস যে ধরনের সুবিধা পায়, চামড়া এবং চামড়াজাত পণ্য, পাট এবং পাটজাত পণ্য, কৃষি উৎপাদিত এবং প্রসেস পণ্য একই সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমরা কার্যক্রম গ্রহণ করেছি। রপ্তানি বাড়াতে নতুন বাজার ধরার চেষ্টা চলছে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। রপ্তানি বাজারে আমরা যেন মার্কেটিং। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। ভারী বৃষ্টিপাত বন্ধ হওয়ায় উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও বিপদসীমার ওপরে রয়েছে কয়েকটি নদ নদীর পানি। জামালপুরে যমুনা সহ অন্যান্য নদ নদীর পানি কমতে শুরু করায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। সকালে দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি 20 সেন্টিমিটার কমে বিপদসীমার 35 সেন্টিমিটার এবং সরিষাবাড়ির জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে 12 সেন্টিমিটার কমে বিপদসীমার 82 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নওগাঁর ছোট যমুনা নদী, আত্রাই ও নাগর নদীর পানি কমতে শুরু করেছে, তবে অপরিবর্তিত আছে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি। ব্রহ্মপুত্রের পানি চিলমারি, হাতিয়া ও নুনখাওয়া পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে অতিবৃষ্টির কারণে সৃষ্ট কক্সবাজারের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। নাইজেরিয়ায় একটি স্কুল ভবন ধসে অন্তত 22 জন শিক্ষার্থী নিহত হয়েছে, আহত হয়েছে 20 জন। স্থানীয় সময় শুক্রবার নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় প্লাটু রাজ্যে 2 তলার স্কুল ভবনটি ধসে পড়ে। আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে কাজ করছে রেড ক্রস ও অন্যান্য উদ্ধারকারী দল। আফ্রিকার সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ নাইজেরিয়ায় প্রায়ই ভবন ধসের ঘটনা ঘটে। গত 2 বছরে দেশটিতে 1 ডজনেরও বেশি ভবন ধসের ঘটনা ঘটেছে। ফিলিস্তিনের গাজা নগরীর শিল্পাঞ্চল মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইসরায়েল। পুরো অঞ্চলের অলি-গলি ও বিধ্বস্ত ভবনের নিচ থেকে একের পর এক মরদেহ উদ্ধার করা হচ্ছে। বার্তা সংস্থা আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, গাজার পূর্বাঞ্চলের সুজাইয়া বা গাজার দক্ষিণের নগরী রাফার কাছের তেল আল সুলতানে শেষ কয়েকদিনে এতটা ভয়ঙ্কর লড়াই হয়েছে যে সিভিল ডিফেন্সের অ্যাম্বুলেন্স পর্যন্ত বের হতে পারেনি। সেখানে এখন কাজ করছেন উদ্ধারকর্মীরা। প্রতিবেদনে বলা হয়, তারা এক মুহূর্তের জন্য বিশ্রাম নেয়ার সুযোগ পাচ্ছে না। পুরো এলাকার বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে উদ্ধারকর্মীদের সবসময় সতর্ক থাকতে হচ্ছে, কারণ যে কোনো সময় আবারও আকাশ থেকে হতে পারে হামলা। খেলার খবর। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে 2টি টেস্ট খেলতে আগস্টে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। 21 আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে প্রথম টেস্ট, করাচিতে শেষ টেস্ট হবে 30 আগস্ট। তার আগেই শুক্রবার পাকিস্তান দলের নতুন নির্বাচক কমিটি ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। টি-20 বিশ্বকাপে পাকিস্তান দলের ভরাডুবির কারণে 2 নির্বাচক ওয়াহাব রিয়াজ ও আব্দুল রাজ্জাককে সরিয়ে দেয় পিসিবি। আগের কমিটির 2 জন মোহাম্মদ ইউসুফ ও আসাদ শফিককে সহ নতুন কমিটিতে রাখা হয়েছে প্রধান কোচ ও অধিনায়ককে। আগের কমিটি ছিল 7 সদস্যের আর নতুন কমিটি 4 জনের। টেস্টে দলটির অধিনায়ক শান মাসুদ আর ওয়ানডে ও টি-20 নেতৃত্বে আছেন বাবর আজম। পাকিস্তানের নতুন নির্বাচক কমিটির প্রথম কাজ ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দল গঠন করা। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায়। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাই।